আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার যে গল্পে ৯ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। শাকচুন্নিটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করছো না কেন এখনো? ওই ইলহাম মির্জাকে কল করে কাজে নিয়ে আসতে বলো। এটাকে বিয়ে দিয়ে এখনই বাড়ি থেকে বিদায় করব। প্রার্থনা এগিয়ে গেল জিসানের দিকে। জিসান পিছাতে পিছাতে বলো, দেখ শাকচুন্নি, কামড়া টামড়া আমার রক্ত খেয়ে ফেলিস না। আমি এখনও বিয়ে করিনি। আমি মরে গেলে আমার বউ বিধবা হয়ে যাবে। জিসানের কথা শুনে প্রার্থনা রাগ করবে নাকি হাসবে বুঝতে পারছে না। নীতি বলল, তুমি চিন্তা করো না জিসান, তোমার অবর্তমানে ভালো ছেলে দেখে তোমার বিধবা স্ত্রীকে আমরা বিয়ে দিয়ে দেব। জিসান নাটকীয় ভঙ্গিতে বলল, না না মায়া, এটা হতে পারে না নায়া। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসতে আসতে 10:30 বেজে গিয়েছে। বিছানার ওপর থাকা ফোনটা শব্দ করে কেঁপে চলছে। প্রার্থনা বুক ধরফর করতে লাগলো। অন্তলকর করেছে। দ্রুত পায়ে এগিয়ে এসে ফোনে হাত নিয়ে দেখলো অপরিচিত নাম্বার। প্রার্থনা ভেবে নিল এটা অন্তর। এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে গিয়ে কল রিসিভ করে কানে ধরলো, কিন্তু কোনো কথা বলল না। কিছুক্ষণ নীরবতার পর অভ্যাস থেকে ভেসে এলো গম্ভীর গলার আওয়াজ, আসসালামু আলাইকুম। প্রার্থনার বুক ধরফর করে উঠল। এটা তো ইলহামের গলার আওয়াজ। ইলহাম কেন কল করেছে? প্রার্থনা চুপ করে থাকার অভ্যাস থেকে আবারও সালাম দিল ইলহাম। প্রার্থনা নিজেকে সালাম নিয়ে গম্ভীর গলায় সালামের জবাব দিল। ইলহাম বলল, কেমন আছেন? প্রার্থনা লম্বা শ্বাস টেনে নিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। কি করছেন? কিছু না, ঘুমাবো এখন। বিয়ের খুশিতে দেখছি ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিয়েছেন। প্রার্থনার ইচ্ছে করছে ইলহামের মুখের ওপর কলটা কেটে দিতে, কিন্তু ভদ্রতার খাতির দিতে পারছে না। ইলহাম আবারও বলল, কি হলো ম্যাডাম, কথা বলছেন না কেন? ম্যাডাম, অন্তর কথায় কথায় তাকে ম্যাডাম আর ম্যাডাম ডাকতো। ইলহাম এর আগেও একদিন তাকে ম্যাডাম বলেছে, আজ আবার ম্যাডাম বলল। প্রার্থনার সন্দেহ কণ্ঠে বলল, কে আপনি? আপনার হবু বর ইলহাম মির্জা। হঠাৎ এখন এমন অদ্ভুত প্রশ্ন করছেন কেন? প্রার্থনা কিছুক্ষণ চুপ থাকার পর অনুরোধের সুরে বলল, স্যার, আমি এই বিয়েটা করতে পারবো না। আপনি বাড়িতে নিষেধ করে দিন। করতে না পারার কারণ? আপনি আমার লেকচারার, আমি আপনার স্টুডেন্ট। এই বিয়েতে কিভাবে সম্ভব আপনি বলুন স্যার। আমি কিছুই বলতে পারবো না। প্লিজ স্যার, প্লিজ আপনি বাড়িতে বলে দেন যে আপনি বিয়েটা করবেন না। তুমি বলো। বলেছি, কেউ শুনছে না। আমিও অসংখ্যবার বলেছি, কেউ শুনছে না। আমি বিয়ে করব না আপনাকে। ঠিক আছে, বাড়িতে বলে দাও। প্রার্থনা কিছুটা উত্তেজিত হয়ে বলল, আমার কথা শুনছে না বলেই তো আপনাকে বলছি। আম্মুর তোমাকে অনেক পছন্দ হয়েছে। আমি অনেকবার বিয়ে ভাঙার কথা বললেও আম্মু আমাকে সোজা বাড়ি থেকে বের করে দিবে। মানুষ বইদের আমার একদম পছন্দ নয়। সমস্যা নেই, বিয়ের আগে মানুষ বয়, বিয়ের পর ওয়াইফ হাজব্যান্ড হয়ে যাব। প্রার্থনা দাঁতে দাঁত চাপল, চিবিয়ে চিবিয়ে বলল, বিয়ে করব না আমি আপনাকে। আমারও ইচ্ছে নেই আপনার মতো। কি আমার মতো? কি? কিছু না। আগামীকাল সকাল 9টার মধ্যে রেডি থাকবেন। শপিংয়ে যাব না আমি। ঠিক আছে, আপনার হবু শাশুড়িকে কল করে বলে দিয়েন আপনি শপিংয়ে যাচ্ছেন না। কাউকে বলতে পারবো না আমি। আপনার ইচ্ছা। বিয়ে করব না আমি আপনাকে। আপনার ইচ্ছা। আপনাকে খুন করব আমি। আপনার ইচ্ছা। এই ফোন রাখবেন আপনি? আপনার ইচ্ছা হলে আপনি রাখুন। রাখছি। আপনার সঙ্গে কথা বলার জন্য মরে যাচ্ছি না। কান থেকে ফোন নামিয়ে কল কেটে দিয়ে রাগে গজগজ করতে করতে বলল, বজ্জাত অসভ্য শয়তান তাল গাছ, তোকে খুন করে ফেলবো আমি। আমি কিন্তু শুনে ফেলেছি মিস প্রার্থনা সরকার। গম্ভীর গলার আওয়াজগুলো কথা বলল ইলহাম। তড়িঘড়িতে ফোনের স্ক্রিনে তাকালো প্রার্থনা। সর্বনাশ, কল তো কাটেনি। ইচ্ছে করেছে এখন আসার মেরে ফোনটা গুঁড়ো গুঁড়ো করে ফেলতে। শেষ পর্যন্ত তার ফোনটা তার সঙ্গেও বেইমানি করলো। সব দোষ অন্তরের। ওই বেইমান ছেলের জন্যই তার সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। কোনো কথা না বলে কল কেটে দিল। তার হৃৎস্পন্দন রকেটের গতিতে ছুটে চলছে। এখন এই মুখ নিয়ে ইলহামের সামনে দাঁড়াবে কিভাবে? একবার তালগাছ বলেছিল বলে তাকে ডেকে তালগাছের কবিতা বলিয়েছে। আজকে তো বজ্জাত অসভ্য শয়তান তালগাছ বলল। এবার যদি বজ্জাত অসভ্য শয়তান তালগাছের সংজ্ঞা দাও তখন কি হবে? সে কি এখনই এসবের সংজ্ঞা মুখস্থ করে রাখবে? সকাল 10টা বাজতেই ইলহামের গাড়ি নিয়ে সরকার বাড়ির সামনে এসে দাঁড়ালো। ফোন তুলে কল করলো প্রার্থনার ফোনে, কিন্তু কল রিসিভ হলো না। পরপর 3বার কল করার পর যখন প্রার্থনা কল রিসিভ করলো না, তখন বাধ্য হয়ে রেহানের ফোনে কল করলো। রিসিভ হতেই সালাম দিয়ে জানালো সে বাড়ির সামনে অপেক্ষা করছে, প্রার্থনাকে যেন পাঠিয়ে দেয়। রেহান তাকে ভিতরে যেতে বললেও রাজি হলো না সে। হাতের সময় কম, প্রার্থনাকে দ্রুত পাঠিয়ে দিতে বলল। ফোন রেখে প্রার্থনার রুমে এলো রেহান। প্রার্থনা বসে আছে
শুয়েছে বিছানায়। নীতি আর সকিনা বেগম তাকে রেডি হতে বলছিল বারবার, কিন্তু প্রার্থনা নড়ছে না, কিছু বলছেও না। রেহান বোনের কাছে এগিয়ে এসে বলল, এখনো রেডি না হয়ে এভাবে বসে আছিস কেন? ইলহাম বাহিরে অপেক্ষা করছে। প্রার্থনা গুমরা মুখে ভাইয়ার দিকে তাকালো, থতমত গলায় বলল, যাব না আমি। আমাকে কেন যেতে হবে? উনাদের পছন্দ মতো কিনলেই তো হয়। আমি তো ভেবেছিলাম উনাদের পছন্দ মতোই কিনতে, কিন্তু ইলহামের মা মানছে না। উনি বারবার বলছেন তোকে পাঠাতে। এখন আর জেদ না করে রেডি হয়ে যা, এমনিতেই হাতে সময় কম। প্রার্থনা রাজি হলো না। অনেক জোরাজুরির পর অবশেষে উঠে দাঁড়ালো। হাত মুখ ধুয়ে এসে বোরকা হিজাব পরে রেডি হলো অল্প সময়ের মধ্যে। ফোন হাতে নিয়ে রুম থেকে বের হলো তিনজনের সঙ্গে। বাড়ির ভিতর থেকে বেরিয়ে মেন গেটের কাছে এসে দেখলো ইলহাম গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে। ফোনে কথা বলছিল কারোর সঙ্গে, পরে কল ব্যাক করবে জানিয়ে কল কেটে দিয়েছে। প্রার্থনার সঙ্গে রেহান এসে গেটের পর্যন্ত। ভদ্রতার খাতিরে ইলহাম আর রেহান অল্প কিছু কথা বলল একে অপরের সঙ্গে। তারপর গাড়ির দরজা খুলে দিয়ে স্বভাব বজায় রেখে বলল, প্রার্থনা বসুন। প্রার্থনা মৃদু সুরে বলল, আমি পিছনে বসি। ইলহাম পিছনের দরজা খুলে দিল বিনা বাক্যে। প্রার্থনা উঠে বসলো। ইলহামও গাড়িতে উঠে বসে রেহানের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি স্টার্ট দিল। বাড়ির ভিতর থেকে প্রবেশ করতেই সায়নের 13 মাস বয়সে ছেলের হৃদ সরকার রেহানের দিকে ছুটে আসতে আসতে গলা ছেড়ে আধু বুলিতে ডাক দিল, বলো পাপা, বড় পাপা। রেহানের কাছে পৌঁছানোর আগেই ধপুস করে পড়ল মেঝেতে। রেহান ছুটে এসে ভাতিজিকে কোলে তুলে নিল আর আদর করতে করতে বলল, কিছু হয়নি বাবা, কিছু হয়নি। হৃদ ঠুট উল্টে দুদিকে মাথা নেড়ে বুঝালো, কিছু হয়েছে। পড়ে গিয়ে সে ব্যথা পেয়েছে, চোখ জোড়া পানিতে টুটমুট হয়ে গিয়েছে। জিসান বলল, তোকে কত বলি এভাবে দৌড়াবি না। দৌড়িস কেন তবুও? নাকি ঘুমাতে ঘুমাতে দৌড়াস? দিন রাত এত ঘুমিয়েও তোর ঘুম হয় না? ভালো হয়েছে না এবার? আচার খেয়ে কেমন লাগছে? জিসানের কথা শুনে হৃদ কি বুঝলো কে জানে। ভ্যা ভ্যা করে কেঁদে ফেললো সে। রেহান দ্রুত তাকে শান্ত করার চেষ্টা হতেই ব্যস্ত হলো। জিসান বলল, হয়েছে ছেলে, আর ঢং করে মেয়েদের মতো। ইয়ে, তুই কার মতো হয়েছিস? হৃদ কাঁদতে কাঁদতে রেহানের কাঁধ থেকে মাথা তুলে জিসানের দিকে তাকালো আবার। জিসান বলল, তোর বাপ দাদাকে ভয় পাই না, আর তোর মুরগি চোখের মতো দুটি চোখ দেখে ভয় পাবে ভেবেছিস? হৃদ রেহানের মুখের দিকে তাকালো। তার দৃষ্টি দেখে মনে হচ্ছে সে বলতে চাচ্ছে জিসানকে বকা দাও। রেহান জিসানের দিকে তাকিয়ে রাগি সুরে বলল, জিসান, আরেকটা উল্টাপাল্টা কথা বললে মার খাবি কিন্তু। হৃদ আদু বলিতে বলল, মা মালো, মারবো? অপর নিজ মাথা নাড়ল হৃদ। নীতি রেহানের সামনে এসে রান্নাঘরের দিকে এগিয়ে যেতে যেতে বলল, এখনই মার কি বুঝবে তুমি? মা। জিসান বলল, আপনার কথা শেষ হতে হতে সূর্য ডুবে যাবে। আপনি মা করতে থাকুন, আমি চুল দাড়ি কেটে আসি। শপিং শেষ হতে হতে বিকাল 3টা বেজে গিয়েছে। প্রার্থনা পুরো শপিং মলে চাকের মতো ঘুরিয়েছে ইলহামকে। বেচারি ধৈর্য ধরে চুপচাপ ঘুরেছেও তার সঙ্গে। এখন রেস্টুরেন্টের লাঞ্চ করতে এসেছে দুজন। যদি প্রার্থনা কোনোভাবেই রাজি হচ্ছিল না আসার জন্য, ইলহাম জোর করে নিয়ে এসেছে। লাঞ্চ করে রেস্টুরেন্ট থেকে বের হতে হতে আরও 1টা ঘন্টা পেরিয়ে গেল। খুব বেশি প্রয়োজন ছাড়া একটা কথাও বলছে না প্রার্থনা। ইলহামও তার ব্যতিক্রম নয়। পাশে পাশে দাঁড়ালো প্রার্থনা ইলহামের কাঁধ পর্যন্ত লম্বা। প্রার্থনা যখন ইলহামের পাশে দাঁড়ায় তখন তার মনে হয় সে সত্যি সত্যি তালগাছ বা খাম্বার পাশে দাঁড়িয়ে আছে। এত বেশি লম্বা মানুষ প্রার্থনা খুবই কম্প দেখছে। ফেরার পথে প্রার্থনা পিছনের সিটে বসলো। গতকাল রাত থেকে কয়েকটা হাজারবার গালি দিয়ে ফেলেছে অন্তরকে। গতকাল থেকে প্রার্থনা কেন যেন মনে হচ্ছে অন্তর ইচ্ছা করে ফোন বন্ধ করে রেখেছে। সে প্রার্থনাকে মন থেকে ভালোবাসে না, মুখে মুখে শুধু ভালোবাসার কথা বলতো, মন থেকে না। প্রার্থনা যেই বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলল, ছেলের রূপ বদল করে ফোন টোন বন্ধ করে গায়েব হয়ে গিয়েছে। ওসব মায়েটায় কিছু না, এমনি এমনি কথা বলেছে তার সঙ্গে। আর সে কিনা ওই বদ ছেলের জন্য নিজের চোখের মূল্যবান পানি ফেলছে। সে কোনোদিন সামনে পেলে ছেঁড়া জুতা দিয়ে মারবে ওই অন্তরকে। রেহান একটু দরকারি বেরিয়েছিল। বাড়ির সামনে এসে রিক্সা থেকে নেমে ভাড়া পরিশোধ করার সময় খেয়াল করলো তাদের বাড়ি থেকে এগিয়ে আসা তুবার রাস্তা থেকে ফিরে যাচ্ছে। রেহান গলার আওয়াজ বাড়িয়ে তুবাকে ডাকলো। তুবা পিছু ফিরতেই হাতের ইশারায় ডাক দিল তাকে। ভাড়া পরিশোধ করে রিক্সা চালক স্থাপন করলেন। দূর দূর বুকে এগিয়ে এলো তুবা। রেহানকে দেখেই বাড়ি ফিরে যাচ্ছিল সে। সেই রেহানের সামনে আসতে হলো তাকে। রেহান গম্ভীর গলায় বলল, এসে আবার ফিরে যাচ্ছিস কেন? তুবা মাটির দিকে স্থির চোখে তাকিয়ে বলল,
এমনি এমনি। তোবা বলল না কিছু। এই ছেলের সামনে আসতেই চায় না সে। তোবাও বারবার কিভাবে যেন এই ছেলের সামনে চলে আসে। বাড়ির ভিতরে চল। তোবা দ্রুত দুদিকে মাথা নেড়ে বলল, এখন যাব না, পরে যাব, আমি এখন আসি বলেই বাহিরের পথে পা বাড়ালো। এই দাঁড়া, তোকে যেতে বলেছি আমি। তোবা দাঁড়ালো কিন্তু পিছলো না। তার অবস্থা ছেড়ে দিয়ে মা কেঁদে বাঁচি টাইপ। তার হৃদস্পন্দন তেজের গতিতে মতো যেন ছুটছে। এদিকে ফির। না, আমি বাড়িতে যাব, আমি এদিকে ফিরতে বলেছি। ঘুরে দাঁড়ালো তোবা। রেহানের মুখের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে নিল আবার। আশ্চর্য, এই ছেলে এভাবে জোর করছে কেন তাকে? আর কেনই বা সে এই ছেলের কথা শুনছে? ভিতরে চল, পরে আসবো। পরে আর কি আসবি? এসেই পড়েছিস, এখন চল। তোবা না পেরে রেহানের আগে আগে গেটের ভিতরে প্রবেশ করলো। হয় 2 মিনিট আগে আসতো, নয়তো 2 মিনিট পরে আসতো। এই সময়ে কেন এলো সে? তোবা সোজা প্রার্থনার রুমে চলে এলো। প্রার্থনা 4 হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে আছে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্টের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।